গল্পের নাম রাঙা বউ, লেখা অল ইন্ডিয়া রুহি। পর্ব সংখ্যা 10 এবং শেষ। একটা অচেনা নাম্বার থেকে বারবার ফোন আসছে। পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করছে খুব। সজলের মেজাজ খাচ্ছে। গত 2 দিন ধরে খুব চাপে আছে সে। পাত্রীপক্ষ থেকে হুট করে জানানো হয়েছে মেয়ে কিছুতেই বিয়েতে রাজি হচ্ছে না, তাই তারা এই মুহূর্তে বিয়েটা দেওয়া ভালো মনে করছে না। অথচ আর 5 দিন পর বিয়ের তারিখ ছিল। সব কিছু বাজার করা শেষ। একটা বড় নাম্বারের মেহমান দাওয়াত দেওয়া হয়ে গেছে। শেষ মুহূর্তে এসে এভাবে কেউ মানা করে দেয়, এটা কি ছেলেখেলা পেয়েছে নাকি? সজল নিজের রাগ থামাতে না পেরে দলবল নিয়ে গিয়ে হবু শ্বশুর বাড়ি ভাঙচুর করে এসেছে। সে ভাঙচুর সামাল দেওয়ার সময় হবু শ্বশুর মশাই কিছু না বললেও পরবর্তীতে তার আপন শালা যে কিনা পুলিশের বড় অফিসার তাকে ডেকে এনেছে। তার সামনে সজল ভেজা বেলায় একদম নুয়ে গেছে। সজলের বাবা অনেক হম্বিতম্বি করেছে, লাভ হয়নি। মেয়ের বাবা বললেন, আমি জানি আমাদের ভুল হয়েছে, কিন্তু এর জন্য একটা কিছু ব্যবস্থা আমি করতাম তো। কিন্তু আপনার ছেলে যে এভাবে এসে আমার বাড়িতে গন্ডগোল করে গেছে, আমাকে আমার পরিবারের সবাইকে মারার হুমকি দিয়ে গেছে, এটা কি কোনো ভদ্রতার পরিচয় দিল? ভাগ্য ভালো বিয়েটা হয়নি, নইলে জানতাম কি করে আজ তো এক গন্ডার হাতে মেয়েকে তুলে দিচ্ছি। সে মামা ওরপে বড় অফিসার বললেন, আপনার ছেলে যে ভুল করেছে তা ক্ষমার অযোগ্য। হয় ওকে থানায় নিয়ে যাব, আর নইলে যেসব জিনিস ভেঙেছে তার ক্ষতিপূরণ স্বরূপ 2 লক্ষ টাকা দিতে হবে, তাও 3 দিনের মধ্যে। এইসব নিয়ে হইচই হাঙ্গামা করে শেষ তক আর লাভ হলো না কেন? হাজতে ছেলেকে পাঠানোর মতো পাষাণ তো আর বাপ হতে পারে না, তাই শেষ সম্বলটুকুও দিয়ে দিলেন মেয়ের বাপের হাতে। এভাবে একটা মৌখিক মিটমাট হলো ঝামেলার, কিন্তু বাসায় নিয়ে প্রচুর ঝামেলা চলছে। সজলের বাবা সজলকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। এরকম মাস্তান ছেলের মুখটাও তিনি দেখতে চান না, এমনকি এর পড়াশোনা বাবদ আর একটা পয়সাও খরচ করবেন না বলে দিয়েছেন। সজল গিয়ে মায়ের সামনে এই নিয়ে জ্ঞান জ্ঞান করলো কতক্ষণ। সে জানে মা সবসময় তাকে সাপোর্ট দিয়ে এসেছে এবং একবারে দেবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে মাও বললেন, বড় তো কম হোস নাই, এখনও এরকম পাগলামি করলে চলে? তোর জন্য আর কতদিন নিজের সংসারে আগুন লাগাবো আমি? ভালো হয় তুই চলে যা এখান থেকে। তোর বাপের মাথা গরম, সেই মাথা যতদিন ঠান্ডা না হয় ততদিন ঢাকায় গিয়ে থাক। ঢাকায় গিয়ে কই থাকবো? টাকা ছাড়া 1 ঘন্টাও চলে না না ঢাকায়। টাকা কই পাবো? কেন, নিজে কামাই করবি? অনেক তো খাইলি আমাদেরটা, এবার তুইও কামাই করে আমাদের খাওয়া। তোর আরও ভাই বোন আছে, ওদের কথাও চিন্তা করতে হবে আমাদের নাকি? সজলের মুখ দিয়ে অশ্লীল কিছু বাক্য বেরোতে গিয়েও থেমে গেল সে। তারপর বাইরে বেরিয়ে এসেছে। তেজি রোদ্দুর মাঠে বসে রয়েছে 2 ঘন্টা যাবৎ। এখানেই চাঁদে ফেটে মরলে মরুক সে, বাসায় যাবে না আর। একটা তিক্ততার গলায় ভরে উঠেছে, কিন্তু বারবার এই অচেনা নাম্বারটি থেকে ফোন আসায় সমস্ত মনোযোগ নষ্ট হলো। শেষমেশ টিকতে না পেরে ফোনটা কানে তুলে নিল সে। ঝংকার তুলে বলল, হ্যালো। ওপাশ থেকে ভেসে এলো অনেক দিনের পুরানো পরিচিত কণ্ঠস্বর। মিঠি ভেজা গলায় ডাকলো, সজল। সজল বিস্ময়ের চূড়ায়। মিঠি তাকে ফোন দিয়েছে, মেয়েটার কণ্ঠস্বর এমন শোনাচ্ছে কেন? কাঁদছে সে, কিন্তু কেন? আর কাঁদলেই বা তাকে ফোন দেওয়া লাগবে কেন? সজল অস্থিরতা অনুভব করলো, তড়িঘড়ি করে বলল, মিঠি, মিঠি তুমি? ওপাশ থেকে সেই ভেজা কণ্ঠ, আমি। চিনতে পেরেছো তাহলে? সজল এই কথার জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে, এতদিন পর আমাকে কি দরকার? সেদিনের জন্য ধন্যবাদ। ঘামে জবজব হয়ে উঠেছে তার শরীর। রোদের তীব্রতায় মুখমণ্ডল লালচে বর্ণ ধারণ করেছে। গলার ভেতরে অসহনীয় তেষ্টা জিভ ছাড়িয়ে এসছে। এরকম কঠিন পরিস্থিতিতেও হাসল সে। তুমি কিন্তু আমার জন্যই বিপদে পড়েছিলে, মিঠি বলল। আবার তুমি সাহায্য করেছিলে, তাই একটা ধন্যবাদ কিছুই যায় আসে না। কিন্তু সেই একই বিপদে আবারও একজন পড়তে নিচ্ছে সজল। এবারও তোমার সাহায্য দরকার আমার। শুধু এই সাহায্যটা করে দাও, এরপর আর কোনো দিন তোমাকে ফোন করব না। কোনো দিন তোমার আর তোমার স্ত্রীর ভেতর আসবো না, প্রমিস।
সজল ফিসফিস করে বলল, আমার বিয়েটাও ভেঙে গেছে মিঠি। মিঠি শুনতে না পেয়ে শুধালো, কি বললে? হুম, না কিছু না। কিসের বিপদ আর কি সাহায্য? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি, সব বলছি। বাদল এবং স্মৃতির কথা তুলল মিঠি, খুলে বলল কিভাবে আরও একটা মেয়েকে ফাঁসাতে চলেছে বাদল। সেদিন স্মৃতির ওই প্রাণখোলা হাসিতেই মিঠি ভালোবাসার গন্ধ পেয়েছিল। স্মৃতি মেয়েটা মন দিয়ে ভালোবাসলেও বাদল বাসবে না। দুদিন ফুর্তি করে ছেড়ে দিয়ে চলে যাবে। তারপর মেয়েটার কি হবে? গুমড়ে গুমড়ে মরবে ভিতরে ভিতরে। ওদের কারণে মুনিফের বিবাহিত জীবনেও নানা সমস্যা তৈরি হতে পারে। কেননা বাদল যে তারই হবু স্ত্রী আপন ভাই। ভাগ্য কত অদ্ভুত খেলা খেলতে পারে, কোথা থেকে কোথায় এনে দাবার গুটি চেলে দেয়। ভারী অবাক করার বিষয়। কিন্তু এবার বাদলকে কিছুতেই জিততে দেওয়া যাবে না। ওর মুখোশের আড়লে লুকিয়ে থাকা ভয়ানক চেহারাটা সবার সামনে তুলে ধরতে পারলে স্মৃতি নিজের পবিত্র ভালোবাসা অপাত্রে তুলে দেবে না। বর্ষাও নিজের ভাইয়ের জন্য প্রাণপ্রিয় স্বামীর সঙ্গে ঝগড়া করবে না। একজন বাবা মা সাবধান হয়ে যাবে ছেলের বিষয়ে। ছেলের জন্য অন্য কোনো মেয়ের জীবন নষ্ট হতেও দেবে না। কিন্তু কিভাবে প্রমাণ করবে মিঠি? তার কাছে তো কোনো প্রমাণ নেই যে বাদল একটা খুব খারাপ লোক। খুব ভাবার পর সজলের নামটি মাথায় এসেছে তার। যদি কেউ সাহায্য করতে পারে তবে সেটা সজল। সজলও সেদিন উপস্থিত ছিল। সজল যদি সবাইকে সবটা বলে দেয় তাহলে হয়তো বিশ্বাস করবে সবাই। সব শুনে সজল মিনিটখানেক চুপচাপ রইল। ওদিকে মিটি বলে চলেছে একটা বেদনায় ভরা কণ্ঠস্বর স্বগত রীতি করছে। মুনিপ আমাকে বিশ্বাস করেননি। উল্টো তার ধারণা তার বিয়ে ভাঙার জন্য আমি এইসব উল্টাপাল্টা কথা বলতেছি। সে আমার কাছে প্রমাণ চায়। আসলেই তো আমার মতো চরিত্রহীন মেয়ের কথা কেই বা বিশ্বাস করবে? আমি পালিয়ে এসেছিলাম সবাইকে ফেলে, কারো কথা না ভেবে। আমার মতো মেয়ে এই তো ডিজার্ভ করে। বাদল যদি সেদিন আমার কোনো ক্ষতিও করতো তা ওর কোনো দোষ থাকতো না, কারণ ও ছেলে আর আমি মেয়ে। মেয়ে হয়ে পালিয়ে যাওয়ার মতো দুঃসাহস যখন করতে পেরেছি তখন তার ফল হিসেবে নিজের সব সম্পদ খুইয়ে আসাটা কিছু না। অন্তত এই সমাজের কাছে। এই সমাজে ধর্ষককে নয় দর্শিতাকে কথা শোনানো হয়। নইলে সবচেয়ে নিরাপদ স্থান নিজের ঘরে ফিরেও কেন কোনো দর্শিতাকে আত্মহত্যার মতো জঘন্য একটা পথ বেছে নিতে হয় বলতে পারো সজল? সজল নিঃশ্বাস ছাড়ল। কিন্তু আমি বললেও তারা কেন বিশ্বাস করতে চাইবে? বাদলে যে রূপ সে সবসময় দেখিয়ে আসে, ওটাকে বিশ্বাস করে সবাই। আর এই বিশ্বাসের গভীরতা অনেক। অত গভীর বিশ্বাস ভাঙতে পারার সাধ্য আমাদের নেই। উল্টো আমি যদি যে এসব বলি তবে সবাই তোমাকে ভুল বুঝবে, আরও ভাববে আমার সাথে তোমার সম্পর্ক আছে, তাই আমাকে দিয়ে তুমি এসব কথা বলেছ। ঘৃণার পাল্লাটা বেড়ে যাবে মিঠি। বাস্তবতা দিয়ে চিন্তা করো। সে যদি বিশ্বাস করতো, একদিনের পরিচিত তোমার কথায় বিশ্বাস করতো। আমাকে তো সে চেনেই না, আমাকে কেন বিশ্বাস করবে? মিঠি চুপ করে রইল। এভাবে সে ভেবে দেখেনি। সজল যা বলছে সত্যি। বাদলকে খারাপ প্রমাণিত করার জন্য চাই শক্তপোক্ত প্রমাণ, একেবারে হাতে নাতে ধরা যাকে বলে। কিন্তু এটা তো বাস্তবতা, কোনো নাটক কিংবা সিনেমা নয়। কীভাবে কোনো পরিস্থিতি সৃষ্টি করবে মিঠি, যেই পরিস্থিতিতে বাদল নিজেই নিজের মুখোশ খুলে ফেলবে? স্মৃতিকে সে এত দ্রুত নয়, ধীরে ধীরে ভোগ করবে, করতেই থাকবে, করতেই থাকবে। যখন বিয়ের প্রসঙ্গ আসবে তখনই সরে যাবে। বাদল আর যাই হোক এক নারীতে সন্তুষ্টওয়ালা ছেলে নয়, তাই একজনকে বিয়ে করেও সারা জীবন কাটিয়ে দেওয়ার মতো চিন্তা সে করতে পারে না। তবে কি মিটি হেরে গেল? বাদলের মতো একটা নরপশু জিতে যাবে? মিটি হাঁসফাঁস লাগছে। কি করলে কোন উপায়ে বাদলের আসল চেহারা বের করে আনা যায় সবার সামনে? কেউ কি নেই তাকে সাহায্য করার মতো? মিটি চোখ মুদে বার কয়েক ভেবে দেখল আসলে কেউ নেই তাকে সাহায্য করার জন্য। ওপাশে সদলের গলা ভেসে উঠল। মিঠি নিস্পৃহ তরঙ্গহীন গলায় বলল, রাখি আমি, ভালো থেকো। মিঠি শোনো, মাঝে মাঝে শয়তানরা জিতে যায়। তোমাকে একটা উপদেশ দেই, এসবের মধ্যে জড়িও না নিজেকে, নিজের ক্ষতি হবে। মিঠি আনমনে হুম বলে ফোন কেটে দিল। তারপর ডুবে গেল গভীর চিন্তাভাবনায়। ভাবনার অলিগলিতে ঘুরেও শেষমেশ কোনো কিনারা ঘুরতে পারল না সে। শহরের বুকে নিস্তব্ধতা রাতটাকে ভীষণ একা মনে হয়। তাই হয়তো নিঃসঙ্গ ব্যক্তিরা রাতটাকে আপন করে নেয়। বারান্দায় নিশ্চুপ বসে নিকোষ কালো আধারের পানে ড্যাব ড্যাব চোখজোড়া মেলে রেখেছে মুনিপ। তার মনের ভিতর অনেক প্রশ্নের ভিড়, একটার উত্তর নেই।
মিঠির কথাগুলো কানে বাজছে ঠিকই, কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বাদল কত অমায়িক, হাসি খুশি ছেলে, তার নামে এত বড় একটা কলঙ্ক কিভাবে লেপে দিল মেয়েটা। কিন্তু বাদলকে বা চিনে কীভাবে সে? মনিপ নড়ে চড়ে বসতে উত্তর পেল। হয়তো মনিপের বিয়ে হয়ে যাবে শুনে সে খোঁজখবর লাগিয়ে বাদলের ব্যাপারে জেনেছে, এবং এই বিয়ে ভাঙতে এরকম একটা মিথ্যা অপবাদ রটানোর চেষ্টা করছে। মেয়ে ছেলে জড়িত ঘটনাগুলো খুব ভয়ানক হয় কি না? প্রশ্নের উত্তরগুলো মাথায় আসতে মনিপের চোয়াল শক্ত এলো। কত খারাপ মিটি, নিজেই তো ছেড়ে চলে গিয়েছে, আবার নিজে এসে মনিপের জীবনে জড়াতে চাইছে। যখন জড়াতে পারছে না তখন মিথ্যে নাটকের মাধ্যমে আরও একটি ছেলের জীবন ধ্বংস করে দিতে চাইছে। মনিপ যখন 7-5 বিষয়গুলো ভাবছিল ঠিক তখনই ফোন এলো। অচেনা নাম্বার। মনিপ স্বাভাবিক কণ্ঠে ফোন ধরল। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে চাপা মিহি কণ্ঠে মিঠি জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। বাকিটা বলার আগেই মনিপ প্রায় হুঙ্কারের স্বরে বলল, মিঠি। মিঠি কী জবাব দেবে ভেবে না পেয়ে চুপ করে এলো। মনিপের রাগ আবারও নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। সে কাট গলায় বলল, মেয়ে, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। কোন সাহসে আমাকে ফোন দিয়েছো তুমি? আমার কথাগুলো একবার বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আপনার বোনের জীবনটা। মিঠির মুখের কথা কেড়ে নিল মনিপ। আমার বোনের জীবন নিয়ে তোমাকে ভাবতে বলছে কে? আমি বলছি? লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার জীবনটা আর নষ্ট করো না। আমি তোমাকে একবার ছেড়ে দিচ্ছি, দ্বিতীয়বার ছাড়বো না। টুট শব্দে ফোন কেটে গেল। মিঠি দীর্ঘশ্বাস ফেলে হতাশায় ডুবে গেল। রাতের বেলা মামা মামি জোর করেও খাওয়াতে পারল না তাকে। একলা নীরবে বসে রইল জানালার পাশটায়। কিছুতেই বাদলে হাত চেপে ধরার দৃশ্যটি ভুলতে পারছে না। মানুষ পটে কখনো সেই দৃশ্য উড়ে এসে আবার উড়ে চলে যায়। এরপর আসে শীতের সাথে বাদলের হেসে হেসে কথা বলা দৃশ্যটি। মিঠি নিজেকে কিছুতেই স্থির করতে পারে না। সে কি বেশি ভাবছে, নাকি তার জায়গায় থাকলে প্রতিটি মেয়ে এমন করতে কে জানে। বাদল শুধু তারই নয়, এর আগেও অনেকের সাথে এমন করেছে, এটা নিশ্চিত মিঠি। নইলে হুট করেই কেউ এত সাহস পায় না। আর শুধু স্মৃতি নয়, সামনে আরও অনেকের জীবন নষ্ট করতে চলেছে এই ছেলে। না, নিজেকে সামলে রাখতে পারছে না মিঠি। একটা অচেনা সত্তা ধীরে ধীরে জেগে উঠছে তার মাঝে। পাপ ঘটাতে ইচ্ছে করছে ভীষণ রকম করে, কিছুতে নিজেকে থামাতে পারছে না সে। প্রায় মধ্যরাত এখন। মামা মামি ঘুমিয়ে গেছেন, তাদের বড় মেয়ে ছোট ছেলে তারাও ঘুমিয়ে। মিটি নিঃশব্দে উঠে এলো। একটা বড় কালো ওড়না দিয়ে নিজেকে ভালো মতো পেঁচিয়ে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। উঠোনে নেমে এক মুহূর্ত থামলো, পিছন ঘুরে একবার তাকালো এতকাল বছর কাটিয়ে আসা বাড়িটির দিকে। চোখ ঝাপসা হয়ে এলো তার। জীবনে আর যাই করুক, এই কাজটি না করলে কিছুতেই স্বস্তি মিলবে না। এটি যেন নৈতিক দায়িত্ব তার। একটি জানোয়ারকে চিরদিনের জন্য মুক্ত করে দেওয়া, তার সবল থেকে আরও অনেক মেয়েকে বাঁচানো। মিটি হাতের উল্টো পিঠ দিয়ে চোখ জোড়া মুছে নিয়ে পথ চলতে শুরু করলো। বেশ রাত হয়ে গেছে। মোড়ের দোকানে রাতভর আড্ডা চলে বাদলের মতোই ভবঘুরে ছেলেপেলেদের। একজন আবার ক্যারাম বোর্ড বসিয়েছে। জমজমাট আড্ডা। কখন যে রাত বেড়ে যায় বোঝা যায় না। দুই পকেটে হাত গুজে ঠোঁট গোল করে বাঁশি বাজাতে বাজতে বাড়ির দিকে এগিয়ে চলছে বাদল। সেই সাথে মাথায় চলছে নানান চিন্তাভাবনা। আজকে ওই রিনি নামের এক মেয়ের সঙ্গে রুম ডেট করে এসেছে। শরীরটা বেশ চাঙ্গা লাগছে, তাই কদিন পর পর নতুন মৌমাছি সন্ধান করা যেন বাদলের ফরজ কাজ। অবশ্য তাকে এত বেশি বেগ পোহাতে হয় না। ইনোসেন্ট সাজার নাটকটা বেশ ভালোই রপ্ত করতে পেরেছে। আর মেয়েরাও তার বাহ্যিক সাদা ত্বকের প্রেমে পড়তে 2-3 ঘন্টার বেশি সময় নেয় না। বাদল বাঁশি বাজানো থামিয়ে হঠাৎ হেসে ওঠে। স্মৃতি নামের বোকা মেয়েটা ইতিমধ্যেই তাকে নিয়ে আকাশকুসুম কল্পনা যে করে ফেলেছে সেটাও জানে বাদল। করুক, আকাশকুসুম কল্পনা কখনো সত্যি হয় না, শীতেরও হবে না। মাঝখান দিয়ে বাদলকে কিছুদিনের জন্য তৃপ্তি দেবে এই। আশেপাশে কেউ নেই, জনমানবহীন এলাকা যেন। বাদলে কখনো ভয় লাগে না। অন্ধকার পথ ধরে দিব্যি হেঁটে চলে। আজ কেন যেন এই নির্জন পথটাকে বড় আসছে না মনে হতে লাগলো। একটা গাছ ছমছমে পরিবেশ, ভয় লাগছে। বাদল হঠাৎ থমকে গেল। পিছনে ঘুরে বিদ্যুৎ গতিতে তাকিয়ে কী যেন খুঁজল। তারপর কিছুই নেই দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলে আবার পা বাড়ালো। হুট করে একটা বড় ইট তেড়ে এলো। পিছন দিক থেকে বাদল দেখতে পেল না, শুধু টের পেল একটা তীব্র ব্যথা মাথার পিছন দিকটায়। হাত চাপা দিয়ে রক্ত ভরে উঠল। বাদল চমকে পিছনে ফিরে তাকাতে আর একটা ইট এগিয়ে এলো। এটাও বেশ বড়। বাদলের মুখের এক পাশে কিছুটা থেতলে গেল। অস্ফুটে আর্তনাদ করে উঠল সে। তার আর্তনাদকে ঢাকতেই বোধ হয় দূরে কয়েকটি কুকুর একত্রে ঘেউ ঘেউ করে উঠল। সেই চিৎকারের ভিতর তার অস্ফুট আওয়াজ কেউ শুনতে পেল না।
আর কে বা শোনার জন্য বসে আছে এই মধ্যরাতে? বাদল ভীতি চোখে তাকালো, অবাক হয়ে দেখলো 1 মাস আগের আকুতি মিনতি করা সেই মেয়েটি আজ খোলা চুলে রণমূর্তি রূপ ধারণ করে এসেছে তার সামনে। সবচেয়ে ভয়ঙ্কর কথা, ওর এক হাতে বড় সাইজের বটি। ওই কি ইট ছুঁড়ে মেরেছে? ঘটনা বেগতিক দেখে বাদল পিছন ঘুরে দৌড় দিল। বেশি দূর দিতে পারলো না। ছোটবেলায় ঢিল দিয়ে গাছ থেকে আম লিচু মারা দক্ষ হাতের মেয়েটা পুটলির ভিতর থেকে বড় আরেকটি ইট বের করে ছুঁড়ে মেরেছে। এবারও লক্ষ্যভ্রষ্ট হয়নি। বাদলের মাথার পিছনে এমনভাবে লেগেছে যে সে আর্তচিৎকার করে ওখানেই বসে পড়ল। সেই সুযোগে উদ্ভ্রান্তের মতো দৌড়ে এলো মিঠি। একটা পা তুলে দিল বাদলের পিঠের উপর। বটিটা গাড়ের কাছে ধরে জোরে জোরে শ্বাস ফেলল। বাদল আকুতি করছে, সে ঠিক সেরকমভাবে যেভাবে একদিন মিঠি করেছিল তার কাছে। মিঠি, আমায় মাফ করো মিঠি, আমি অনেক ভুল করেছি, আমি অনুতপ্ত সেসবের জন্য। প্লিজ আমাকে ছেড়ে দাও তুমি, প্লিজ মিঠি। মিঠি নিচু হয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। বাদলে কানের কাছে ফিসফিস করে বলল, তোর মতো পশুকে মাফ করে দিলে আমি যে আমাকে মাফ করতে পারবো না। আর তোর অনুতপ্ততা, হা 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 হা। মৃত্যুকে স্বচক্ষে দেখলে সবারই হুঁশ ফিরে আসে, কিন্তু আজরাইল কি সময় দেবে? আমিও দেব না, তোর সময় এখন এই মুহূর্তেই শেষ। বাদল হাউ হাউ মাউ করে কেঁদে উঠে কিছু বলতে নিচ্ছিল, তার আগে শরীরের সমস্ত শক্তি দিয়ে আগ্রাসী মেয়েটা ভয়াবহ কাণ্ড ঘটিয়ে ফেলল। ফিনকি দিয়ে রক্ত ছুটল গাড় থেকে, মাথার অর্ধেকটা আলাদা হয়ে গেছে, দেহটা বার কয়েক ঝাঁকি দিয়ে থেমে গেল চিরতরে। মিঠি বসে পড়ল, ওনার আঁচল দিয়ে মুখ ছিটে আসা রক্ত ফোঁটা মুছে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। একদলা থুতু বাদলের নিথর শরীরটার উপর ফেলে যেভাবে নিঃশব্দে এসেছিল সেভাবেই নিঃশব্দে যাত্রা করলো। 3 মাস পেরিয়েছে। এরপর ভোরবেলায় একজন পথচারী সর্বপ্রথম দেখতে পেয়েছিল বাদলের লাশ। সেই পুলিশকে খবর দিল। বাদলের পরিবার জানতে পারে তাদের আদরে ধন আর পৃথিবীর বুকে নেই। পুলিশ জিজ্ঞেস করেছিল, অবশ্য আপনাদের ছেলে রাতে বাড়ি ফেরেনি, আর আপনারা কেউ একবারও খোঁজ করলেন না? উত্তরে সবাই ইনিয়ে বিনিয়ে বলেছে, ও প্রায়ই রাত করে বাড়ি ফিরত, আবার মাঝে মাঝে সকালে আসতো। এমনি তো ভালো, খারাপ কোনো অভ্যাস নেই, কিন্তু আড্ডাবাজ খুবই এই। সেই উত্তর পুলিশ বুঝে নিয়েছে বাদল কতটা ভালো মানুষ ছিল। বাদলের মৃত্যু সংবাদ মিডিয়া প্রচার করলে ধীরে ধীরে সবাই জানতে পারে। তখন বেরিয়ে আসে আর এক সত্যতা, একটি দুটি নয়, প্রায় জনবিশ এক মেয়ে জবানবন্দি দেয়, ওর মতো ছেলের মৃত্যু হয়ে ভালো হয়েছে। আল্লাহ আমাদের মনে কথাটা শুনেছেন। মেয়েদের জীবন ধ্বংস করা ছাড়া আর কী বা যোগ্যতা ছিল এই ছেলের? স্মৃতি প্রথমে মুছে পড়লেও এইসব মেয়েদের জবানবন্দি শুনে নিজেকে সামলে নিয়েছে। উপরন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে তার জীবনটা নষ্ট হওয়া থেকে বেঁচে গেছে বলে। পুলিশ অনেক হদিস করেও কোনো কিনারা না করতে পেরে এবং বিভিন্ন মেয়েদের জবানবন্দি শুনে শেষ কেসটাকেই ক্লোজ করে দিল। একটা খবিশ বিদায় নিয়েছে। তদন্ত দরকার পড়ে যখন কোনো ভালো মানুষের উপর অন্যায় হয়। এখানে একটা অন্যায়কারী তার পাপের শাস্তি পেয়েছে। এখানে তদন্তের কিছু নেই। বাদলের বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করে তেমন কিছু পাওয়া যায়নি। সজল মিঠির নাম একবারও উচ্চারণ করেনি, বলেনি তো আমালও অভিও। তবে তারা মিঠিকে বাঁচাতে বা মিঠির ব্যাপারটা ঢাকতে যে মুখ খুলেনি এমন না, তারা নিজেদের বাঁচাতে সেই ব্যাপারটাই চেপে গেছে। পরে কেঁচো করতে গিয়ে সাপ না বেরিয়ে যায়। ধীরে ধীরে সবাই সব কিছু ভুলে মেনে নিয়ে জীবনে এগোতে শুরু করে। অদ্ভুত সত্য হলো, কেউ কারোর জন্য থেমে থাকে না। একজন মানুষ চলে গেলে তার জন্য শূন্যতা তৈরি হয় ঠিক, কিন্তু তাতে কারো জীবন, খাওয়া দাওয়া, নিত্যদিনের রুটিন পরিবর্তন হয়ে যায় না। বাদলকে ভুলে বর্ষা মনিপের হাত ধরে নতুন জীবনে পা বাড়িয়েছে। বাদলের বাবা মাও ছেলের শোকে ভুলে থাকার চেষ্টা করেন স্বাভাবিক জীবন যাপনের জন্য। শুধু একজনের জীবনে একটু থমকে গেছে, আর সে মুনিব। সে জানে এই হত্যার পেছনে কার হাত। শুধু আফসোস হয় মেয়েটাকে কেন বিশ্বাস করলো না। মাঝে মাঝে একাকী ফোনে আসা একটা মেসেজের দিকে চেয়ে থাকে। সেদিন রাতে বাদল খুন হয়। সেদিন রাতে মেসেজটি এসেছিল, লেখা ছিল, সময় ফুরিয়ে গেছে, অন্যায়ের বদলে অন্যায়কারী হয়েছি, আফসোস নেই তাতে। যে হাত আমাকে অপবিত্র করতে চেয়েছিল সেই হাত আমি চিরতরে থামিয়ে দিতে পেরেছি, এতেই প্রশান্তি। শুধু একটাই আফসোস রয়ে যাবে, আপনার রাঙাবো হতে হতেও আর হয়ে উঠতে পারলাম না। থাক, বর্ষা ভাবিকে বলবেন আপনার অন্তরের সমস্ত শূন্যতা যেন ধুয়ে মুছে দেয়। পারলে ক্ষমা করে দেবেন আমাকে। একাকী জীবনের পথ চললাম, আর কোনো দিন দেখা হবে না জানি, তবে আমি আপনাকে শেষ নিঃশ্বাস ছাড়ার আগে একবার দেখতে চাই। এই ইচ্ছেটা পূরণ হবে জানি না। মনিব শত শতবার মেসেজ আসা নাম্বারটিতে ফোন দিয়ে বন্ধ পেয়েছে।
গুগলে লোকেশন ট্র্যাক করে কিছু পায়নি। তবে এই ব্যাপারে মুনিব কাউকে কিছু বলেনি। অনেক তো হলো, এবার ওই মেয়েটারও বিশ্রাম প্রয়োজন। কিন্তু মুনিব ভাবে মিটি কোথায় হারিয়ে গেছে। সে কি আদৌ এই সুন্দর পৃথিবী দেখতে পারছে, নাকি অভিমান করে নিজের জীবনটাও ভাবতে ভাবতে হাঁপিয়ে উঠে সে। তবুও কোনো প্রশ্নের উত্তর মেলে না। সমাপ্তি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।